রামিসা ধর্ষণ ও হত্যার ১৯ দিন পর আসামি সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড অনন্য দৃষ্টান্ত, সন্তুষ্ট পরিবার। ৩ মাসের রায় কার্যকর সম্ভব, আইনমন্ত্রী। আপিলের নথি পেলে দ্রুত শুনানি, অ্যাটর্নি জেনারেল। ঐক্যবদ্ধ থাকলে দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না, প্রধানমন্ত্রী। নৈতিক শিক্ষায় গুরুত্ব আরোপ। সীমান্তে আজও ২৫ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, কূটনীতিকভাবে সমাধানের চেষ্টা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। রাজধানী মিরপুরে ৮ বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আজ এই রায় দেন। ২ আসামির উপস্থিতিতে রায় ঘোষণার সময় রামিসার বাবা মা এজলাসে উপস্থিত ছিলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ শেষে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেছিল আসামিরা। সেই ধর্ষণ ও হত্যার ঘটনা দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। এমন প্রেক্ষাপটে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় সরকার প্রধান। ভয়াবহ এ ঘটনার ১৯ দিন পর মাত্র ৪ কার্যদিবসে বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণা উপলক্ষে রোববার সকালে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে আনা হয়। বেলা ১১টার পর রায় ঘোষণা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ট্রাইব্যুনাল। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড সহ অর্থদণ্ডও দেওয়া হয়। ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুন উভয়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই ঘটনায় আসামিদের অনুকম্পার কোনো সুযোগ নেই। অপরাধীদের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। দ্রুত তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়ার যে পদক্ষেপ, সেই পদক্ষেপের মাধ্যমে আজকে যে রায় দেয়া হলো, এই রায়টি আমাদের রাষ্ট্রের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষার করার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। বিজ্ঞ আদালত বলেছেন, সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে, সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে জেনে শুনে সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। রায়ের বিরুদ্ধে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে ২ আসামিকে কারাগারে পাঠায় আদালত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের শাস্তি দিয়েছে বিচারিক আদালত। এখন এই মামলাটি যেন হাইকোর্ট এবং আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তি হয়ে এই রায় কার্যকর করা হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগীর স্বজন এবং সাধারণ মানুষের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় দ্রুততম সময় ঘোষণা করায় স্বস্তি প্রকাশ করেছেন রামিসার স্বজনেরা। রায় স্বস্তি প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, হাইকোর্টে নথি আসলে দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান মনে করেন, আইনি দিক ঠিক রেখে ৩ মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। এদিকে রামিসা হত্যা মামলার দ্রুত রায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। একটি নিষ্পাপ শিশুর চিরতরে হারিয়ে যাওয়া আর তারপর থেকে প্রতিটি দিন মা বাবার বুক ফাটা হাহাকার, অবশেষে অপেক্ষার অবসান হলো আদালতের এজলাসে। বহুল আলোচিত শিশু রামিসা হত্যা মামলার ২ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায় শোনার পরপরই আদালত প্রাঙ্গণের বাতাস ভারী হয়ে ওঠে রামিসার বাবার কান্নায়। সন্তানকে তো আর ফিরে পাওয়া যাবে না, তবে খুনিদের সর্বোচ্চ শাস্তি হওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা রামিসার বিচার দ্রুত হোক এবং দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসার এই ধরনের ঘটনা না ঘটুক। আইনজীবীরা বলছেন, এই রায় সমাজের অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন যে এখনো অটুট, এই রায় তারই প্রমাণ।
আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে এই মামলা শুনানির জন্য ডেডিকেটেড স্পেশাল টিম তৈরি করছি আমরা। রাষ্ট্রের পক্ষ থেকে তার বক্তব্য কোনো রকম বিলম্ব যেন না ঘটে সেটি সুনিশ্চিত করার জন্য রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিসকেও আমরা সক্রিয় করেছি। সন্তোষ প্রকাশ করছি যে বিচার বিভাগের প্রতি নিম্ন আদালতে যে এত দ্রুত রায় প্রদান করার জন্য আশা করি অন্যান্য মামলাগুলো তো আদালতগুলো একই রকম ভূমিকা দেখাবেন। আইনমন্ত্রী বলছেন আইনি সব ধাপ অতিক্রম করে রায় বাস্তবায়ন করতে 3 মাস লাগতে পারে। এই রায় কার্যকর করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানান আইনমন্ত্রী। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন এই খোলার পরে এই সমস্ত ডেথ রেফারেন্সগুলো, সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন এবং আমি এই বিষয়টা লেগে থাকব যাতে করে যেগুলো আপনারা বললেন এবং আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। এদিকে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। রামিসা হত্যাকাণ্ডের পর যে দ্রুত গতিতে নিম্ন আদালতে সাজা হয়েছে, উচ্চ আদালতেও যেন একই ধারা অব্যাহত থাকে সেই প্রত্যাশা বিচার প্রার্থীদের। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নিজের অপরাধের জন্য বাবার কাছে ক্ষমা চেয়েছেন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা। কারা কর্তৃপক্ষের ফোন থেকে সকালে নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে বসবাসকারী বাবা জেকের আলীর সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া প্রথম স্ত্রীর সন্তান 10 বছর বয়সী মিনহাজের সঙ্গেও কথা বলেন সোহেল রানা। ছেলের কাছেও ক্ষমা চান তিনি। আজ সোহেল রানার মৃত্যুদণ্ডের রায়ের পর পরিবারের সদস্যরা ছিলেন বিমর্ষ। শিক্ষার্থীদের মানবিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার বিকল্প নেই, তাই প্রযুক্তি নির্ভরতা এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা এবং মানবিকতা শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রাজধানীতে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাহিদ রহমানের রিপোর্ট। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত ফ্যাসিস্ট সরকার শুধু গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ, এই সব বিষয়গুলোর প্রতি আরও অধিক গুরুত্ব দেবেন। দেশের জন্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে চাইলে জ্ঞান ভিত্তিক চর্চার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। দেশের তারুণ্য এবং ছাত্র যুবশক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাল্লাহ রুদ্ধ করতে পারবে না। নিজেদেরকে যথাযথভাবে গড়ে তুলতে পারলে তরুণ প্রজন্ম স্বনির্ভর বাংলাদেশ গড়ার নির্মাতা হবে বলেও মনে করেন তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি
বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর দিনে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে বিদ্যুতের কোনো সংকট নেই। ঝড় বৃষ্টি কিংবা বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। তবে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, গ্রামাঞ্চলে এখনও 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এদিকে জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে রামিসা হত্যাকাণ্ডে আসামিদের আইনের আওতায় আনায় স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সেলিম মালিকের রিপোর্ট। এক মাসেরও বেশি সময় বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। অধিবেশনের শুরুতে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও মোশাররফ হোসেন সহ 16 মন্ত্রী ও এমপির মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রশ্নোত্তর পর্বে জ্বালানি মন্ত্রী জানান, দেশে কোনো লোডশেডিং নেই। আমি আগেও বলছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। যে লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতে সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। জ্বালানি মন্ত্রীর এমন তথ্যের বিপরীতে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গ্রামে এখনো 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে কিছু সাংবাদিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে। এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদের কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 2026-27 অর্থ বছরে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 4.5 লাখ টাকায় নির্ধারণ করতে যাচ্ছে সরকার। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের দাবি, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে এই সীমা কমপক্ষে 4 লাখ টাকা করা উচিত। বিশ্লেষকদের সংখ্যা, জরুরি পণ্যে বাজেটে কর ছাড় না দেওয়া হলে আগামীতে মূল্যস্ফীতির বোঝা আরও বাড়বে। এছাড়া ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতের অসম চুক্তি থেকে বের হয়ে আসারও পরামর্শ দিয়েছেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজারে পণ্যের দামের সঙ্গে পকেটের বাজেটের হিসাব না মেলায় বেশ দরদাম করে কেনাকাটা করছেন আইনজীবী এম এ রহিম। গত কয়েক বছরে নিত্যপণ্যের দাম লাগামহীন গতিতে বাড়লেও সে হারে বাড়েনি আয়, ফলে বাজারে পণ্য কিনতে হয় বেশ হিসাব কষে। আয়তে হয়তো আমি আগে কিছুটা সঞ্চয় করতে পারতাম, এখন জিনিসপত্রের দাম বাড়াতে সঞ্চয় তো করতে পারি নাই, তার থেকে 4-5 গুণ আমার আরও ব্যয় বেড়ে গেছে, ফলে সঞ্চয় তো হচ্ছেই না। দ্বিতীয়ত আমি ঋণের বেড়াজালে আটকায় যাচ্ছি। দেশের কর কাঠামোতে গেড়ে বসেছে এক বৈষম্যমূলক দ্বিমুখী নীতি। চিনি বা ভোজ্য তেলে চাপ বাড়লে এনবিআর শুল্ক ছাড় দিলেও ছাড় মিলে না মশলা আমদানিতে। শুল্ক ছাড়ায় 50 থেকে 60%। কৃষি পণ্যে গড় আমদানি শুল্ক প্রায় 18%, যেখানে উন্নত দেশগুলোতে 5 থেকে 10%। ট্যাক্স, কাস্টমস, ভিএটি, সেই জায়গাতেও কিন্তু এই ইনফ্লেশনকে সহজ করার যা করার সুযোগ আছে, যেমন ট্যাক্স কমানো, ভ্যাটটাকে একটু সহনীয় করে নিয়ে আসা, যেখানে যেখানে সুযোগ আছে। বিশেষ করে আমি বলবো লো ইনকাম এবং মিডল ইনকাম গ্রুপের যে নিত্য প্রয়োজনীয় ফুড অ্যান্ড নন ফুড আইটেম, সেই জায়গাগুলোয় যতটুকু পারা যায় একটু সহজ করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% ধরে রাখার লক্ষ্য থাকলেও গত এপ্রিলে তা ছুঁয়েছে 9.04%, আর অর্থ বছরের প্রথম 10 মাসের গড় হার 8.57%। এমন বাস্তবতায় আসন্ন 2026-27 অর্থ বছরে করমুক্ত আয়সীমা গড়ে 25,000 টাকা বাড়াতে যাচ্ছে সরকার।
এতে ব্যক্তি শ্রেণী করদাতাদের আয় করমুক্ত থাকবে 4 লাখ টাকা পর্যন্ত। এক বছরে যেভাবে মূল্যস্ফীতি হয়েছে সেভাবে দেখলে দেখা যাবে যে এটি আসলে 4 লাখ টাকার উপরে হওয়া উচিত। মানে আমাদের যদি মূল্যস্ফীতির সাথে ক্যালকুলেট করেন, এবং সেটা আমি মনে করি যে গত বছরের বেস ইয়ার যদি ধরা হয় তার থেকে আসলে ইনফ্লেশনটাকে ক্যালকুলেট করে এটি অবশ্যই একটি বাড়ানোটা যেটা সঠিক পদক্ষেপ বলে মনে করি। দেশের অর্থনীতির বড় ক্ষত এখন বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ। উৎপাদন না করেও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চলতি অর্থ বছরে দিতে হচ্ছে 42,000 কোটি টাকা। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় আরও $2 বিলিয়ন ঋণ খুঁজছে সরকার। নতুন করে বেড়েছে বিদ্যুতের দামও। পাইকারি পর্যায়ে 1 টাকা 39 পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে গড়ে 8 টাকা 39 পয়সা। আর গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা বাড়িয়ে করা হয়েছে 10 টাকা 63 পয়সা। এখন এটা একটা গলার মধ্যে আমাদের ফাঁস ক্যাপাসিটি চার্জ, তো এটার থেকে এখন বার হওয়ার উপায় যতটুকু ছিল সেটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারতো, কিন্তু তারা করেননি। এই ভারের কারণেই এই যে আমাদের 50-60 হাজার কোটি টাকা প্রতি বছরে যে ভর্তুকি দিতে হচ্ছে, আমরা এই সম্পূর্ণটা যদি আমরা ভোক্তার ঘাড়ে দিই তাহলে বিদ্যুতের দাম আমাদের 5 টাকা বাড়াতে হবে। দীর্ঘমেয়াদে জ্বালানির সক্ষমতা বাড়াতে দেশীয় গ্যাস অনুসন্ধানে বাজেট বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এক্সপ্লোরেশন করার জন্য আমাদের যত টাকা লাগে এটা দিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সবশেষ 24 ঘন্টায় লালমনিরহাট এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত দিয়ে ফের 25 জনকে পুশিং করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয়দের বাধায় ভেস্তে যায় সেই প্রচেষ্টাও। এদিকে সীমান্ত ইস্যু সহ সব সমস্যার সমাধানে ডিপ্লোম্যাটিক চ্যানেলের সমাধানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই দুদেশের কাঁটাতারের মাঝের শূন্যরেখায় শিশু, নারী ও পুরুষদের ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অস্ত্রের মুখে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাদের, কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হচ্ছে প্রতিনিয়ত। বিজিবির তথ্য বলছে, সবশেষ 24 ঘন্টায় ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্ত দিয়ে 4 শিশু, 4 নারী ও 3 পুরুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। 11 জন ব্যক্তিকে ভারত অবৈধভাবে আমাদের বাংলাদেশের সীমান্তে পুশিং করার চেষ্টা করে। এ সময় আমাদের তৎপর বিজিবি দল স্থানীয় জনসাধারণের সহায়তায় আমরা তাদেরকে ভারতের অভ্যন্তরে প্রতিহত করতে সমর্থ হই এবং তাদেরকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করি। রবিবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও 14 জনকে পুশিনের ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। রাত জেগে বিজিবি ও গ্রামবাসীদের সতর্ক পাহারায় পুশিনের জন্য নিয়ে আসা একদল মানুষসহ পিছু হটে প্রতিবেশী দেশের বাহিনী। এদিকে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর কাজে সীমান্তবর্তী এলাকায় জনগণকে সম্পৃক্ত করতে বিজিবির পক্ষ থেকে মাইকিং ও পথসভা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ এবং পুশিং যাতে না হতে পারে সেই ব্যাপারে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করবেন। এদিকে ভারত থেকে অবৈধ পুশিং ঠেকাতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। সীমান্তে নানা সমস্যা সহ ভারতের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি সরকারের 100 দিন একদিকে আশা জাগানিয়া ও সম্ভাবনাময়, অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডি মাইডা সেন্টারে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 97টি অধ্যাদেশ আইনে পরিণত করার উদ্যোগ প্রশংসার যোগ্য। তবে দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায়
অন্যান্য গুরুত্বপূর্ণ আইনসমূহ রহিত করা কার্যত ক্ষমতাসীন সরকারের মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পেছনে হাঁটার ইঙ্গিত দেয়। তাছাড়া সরকার গঠনের 100 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গঠনের জন্য দৃশ্যমান উদ্যোগ না নেওয়া উদ্বেগজনক বলে মনে করে টিআইবি। অন্তর্বর্তী সরকার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে, দুর্নীতি দমন জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন দুইটাকে স্থবির করে রাখা, সেই ধারাবাহিকতায় আবার নতুন যুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশনের স্থবিরতার অবস্থা, যেটি কোনো অবস্থায় সরকারের নিজস্ব অঙ্গীকারের সাথে রিপিট করছে তাদের 31 দফা, তাদের নির্বাচনী ইশতেহার জুলাই সনদের প্রতি, যেটি সরকার প্রধান সহ উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে অক্ষর করে বাস্তবায়ন করা হবে, কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। টিআইবি জানায় সরকারের শীর্ষ পর্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হলেও ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পূর্বের মতো দখল বাণিজ্যের সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, স্থানীয় সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ও গোষ্ঠী বিবেচনায় নিয়োগ এবং পদায়ন অব্যাহত, যা বিএনপি নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী বলে মনে করে টিআইবি। সরকার গঠনের পর বেশ কিছু নিয়োগ এমনভাবে হয়েছে যেটি আসলে দলীয়করণ, সম্পূর্ণ পরিষ্কারভাবে দলীয়করণের একটা আগের চর্চারই প্রতিফলন, যেটি প্রত্যাশিত ছিল না। অবশ্যই আমরা মনে করি যে বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বা যাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা আসবে, কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কি আসলে দল নিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন কিনা, এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্র সংস্কার, বিশেষ করে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার প্রত্যাশা পূরণের পথে প্রাতিষ্ঠানিক, আইনি, নীতিগত ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার অন্যতম ক্ষেত্র আমলাতান্ত্রিক ঝুঁকি নিরসনের সক্ষমতার ঘাটতি উদ্বেগজনক বলেও মনে করে টিআইবি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আখন্দ জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আশিস রঞ্জন দাসের বেঞ্চে আগামীকাল এই রিটের উপর শুনানি হবার কথা রয়েছে। হাসপাতালটির চরম অব্যবস্থাপনার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে রিটে উল্লেখ করা হয়েছে। এদিকে সিনিয়র আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বলেছেন, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী 6 পরিবারের মধ্যে আলোচনা হয়, সিদ্ধান্ত হয় প্রতিটি পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। 6 দফা দাবিতে সারা দেশে মেডিকেল কলেজ হাসপাতালের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। সকাল থেকে সব মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। পাশাপাশি একই দাবিতে ক্লাস বর্জন কর্মসূচির ডাক দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় FCPS ট্রেনিং সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেখানে ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তাই স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের গত 19 মে জারি করা FCPS প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত 48 ঘন্টার মধ্যে প্রত্যাহার, সুরক্ষা আইন প্রণয়ন ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন সহ 6 দফা দাবি জানান। জীবাশ্ম জ্বালানির পুরনো চুক্তি নবায়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময় আসছে বাজেটে সবুজ রাজস্ব আদায় গুরুত্ব দিতে পরামর্শ দেন তিনি। দুপুরে ধানমন্ডির CPD কার্যালয়ে আসছে বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে রাজস্ব কাঠামোর সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, জ্বালানির ক্ষেত্রে গ্রিডকে সহজলভ্য করতে হবে, গ্রিড সিস্টেমকে আপডেট করতে এখন থেকেই উদ্যোগ নেওয়া প্রয়োজন। কৃষি ক্ষেত্রে সৌর বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি। জ্বালানি আমদানিতে বৈষম্যের অভিযোগ করে বলেন, LNG আমদানিতে কম ভ্যাট নেওয়া হচ্ছে, অথচ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাটের চাপ বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। এছাড়াও জ্বালানি খাতে বিশৃঙ্খলা বন্ধ করারও আহ্বান জানান তিনি। জ্বালানি ক্রয়ের ক্ষেত্রেও সরকারকে আরও সচেতন হবার পরামর্শ দেয় CPD।
নানান আলোচনা সমালোচনার মধ্যেই শেষ হলো আরও একটি বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিকতা। কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। বিসিবির ২১তম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাহিম সিনহা। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। নিরুত্তাপ এক নির্বাচনের পর অনুমেয় প্রার্থীদের হাতেই উঠল দেশে ক্রিকেটের দায়িত্ব। নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির ৭ জনই নির্বাচিত হয়েছেন পরিচালক হিসাবে। ক্যাটাগরি ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন মিনহাজুল আবেদিন, তামিম ইকবাল, সাইদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, ইশরাফিল খসরু, ইয়াসির আব্বাস ও ফাহিম সিনহা এবার নির্বাচিত হয়েছেন ক্লাব ক্যাটাগরি থেকে। আপনাদের ব্যক্তিগত আইডেন্টিটি যাই থাকুক না কেন, আমাদের দায়িত্ব একটাই, আর ওই দায়িত্বর কারণে আমরা এখানে আজকে বসা। ওটা হলো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা আর বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাওয়া। লাস্ট ১-১.৫ বছর ২ বছরে প্রচণ্ড পরিমাণ নেগেটিভিটি, অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারবো। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ডাক্তার মাহবুব শামীম, আসিফ রাব্বানী, সাকিব সালাম, ইয়াসির ফয়সাল ও মাসুদুজ্জামান। এছাড়াও আরেক প্রার্থী শাহানিয়ান তানিম ছিলেন আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদেও। খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম। বরিশাল বিভাগ থেকে পরিচালক হয়েছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। ক্যাটাগরি ৩ থেকে আগে নির্বাচিত হয়েছিলেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।